বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গল সফরে যাওয়ার আগে যে বক্তব্য রেখেছিলেন আজকে সকালে, সেখানেও তিনি বলেছিলেন তিনিও ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। সিজার আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। সিজারের কাছে একটু যাব, কিন্তু আইনজীবী মহলে একটা প্রশ্ন ইতিমধ্যে, রাজার কাছে একটু যাই তাহলে। রাজা, আইনজীবী মহলে একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে, দর্শকদের সুবিধার্থে আরেকবার এই প্রশ্ন করতে হয় যে দেখো, একটা চ্যাপ্টারের আংশিক ক্লোজ হয়তো আজকে হলো এই রায়ের পর 2:55 পরে, কিন্তু আরেকটা চ্যাপ্টার পরপর দুদিন আদালত কক্ষে দাঁড়িয়ে সঞ্জয় বলছে আমাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কেন ফাঁসিয়েছে, কি উদ্দেশ্য ছিল, কিভাবে ফাঁসিয়েছে, এই প্রশ্নগুলো কি পরবর্তী চ্যাপ্টারকে রিওপেন করতে পারে? করলেও করতে পারে শুভজিৎ। দেখো, সবসময় আদালত শেষ কথা, কিন্তু জনতার থেকে তো আদালত বড় নয়। আর জনতা, রাষ্ট্রের মানুষ শেষ কথা। রাষ্ট্রের মানুষের মঙ্গলের জন্যই তো আদালত হোক, পুলিশ হোক, কোর্ট হোক, সবই তো তাই। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের যদি কনভিন্স না করা যায় সাধারণ মানুষকে, তার থেকে বড় ব্যর্থতা কিন্তু কিচ্ছু নেই। সাধারণ মানুষ, তুমি এক্ষুনি গণভোট করাও, বেশিরভাগ মানুষ কিন্তু এটাই বলছেন যে ও একা দোষী নয়। দেখো, আদালতের চোখে, যুক্তির চোখে যা তথ্য প্রমাণ পড়েছে, সমস্ত কিছু এক জায়গা করলে বিচারক বলছেন সঞ্জয়ই দোষী এবং তিনিই দোষী। মানে ডাইরেক্ট ঘটনা ঘটানোর ক্ষেত্রে আর কেউ ছিলেন না। শাসক দল আজকে এত কথা বলছে, তাহলে 14ই আগস্টের রাতটা মনে করিয়ে দিতে হয়। সেই পুলিশ আপনার ছিল, সেই হাসপাতাল আপনার ছিল। 14ই আগস্ট রাতে, 9 তারিখের ঘটনা, 14ই আগস্টের রাতে আপনি অত বড় একটা হাসপাতালকে আনসেফ করে রেখে দিলেন কেন? সেই প্রশ্নগুলো উঠবে না ফিরে ফিরে? শুধুই কোর্ট, মামলা, আদালত, এইসব। সুতরাং দেখো, পরবর্তীকালে এই মামলা কোন দিকে মোল্ড নেয়, কোন দিকে ঘোরে, সেগুলো তো পরবর্তী ব্যাপার, সময়ের গর্ভে আমরা এখন থেকে কেউ ভবিষ্যৎ বক্তা নই, বলতে পারবো না। কিন্তু সাধারণ মানুষের হৃদয় সন্তুষ্ট হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সিএম, যেহেতু তার ভার্সন আমাদের কাছে এই মুহূর্তে এসছে, আমরা দেখালাম, প্রতিটি মা আজকে মনে হয় এই একই কথা বলবেন। তবে শাসক যখন বলবে তখন শাসককে সমালোচনাও হজম করতে হবে। তার কারণ রাজ্যটা আপনাদের শাসনাধীন এবং হাসপাতালটাও আপনাদের নেতৃত্বাধীন। তখন ঘটনাটা ঘটেছে। রাজা, আমি তোমার কাছে আসছি, শুভজিৎ তোমার কাছেও আসছি। তবে এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, আদালতের পর্যবেক্ষণ এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম নয়। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, অন ডিউটি একজন চিকিৎসক, তিনি মানে তার ডিউটি আওয়ার্সের মধ্যে হাসপাতালে, সরকারি হাসপাতালে মারা গেলেন, তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো। আদালতের পর্যবেক্ষণ যে এটা নাকি বিরলতম ঘটনা নয়। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, বহু মানুষ তোমার সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া? আদালত চত্বরের ছবিটা এই মুহূর্তে কেমন? দেখো, আদালত চত্বরের বাইরে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, কারণ শিয়ালদা স্টেশন চত্বর এবং পাশেই শিয়ালদা কোর্ট, বহু মানুষের এখান থেকে নিত্য যাতায়াত, নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা অধীর অপেক্ষায় ছিলেন আজকের এই রায় শোনার জন্যে। অর্থাৎ সঞ্জয় রায় তিলোত্তমার খুন এবং ধর্ষণের মামলাতে তার কি শাস্তি নির্ধারিত হয়, বা যাবজ্জীবন কারাদণ্ড নাকি তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। কিন্তু সেক্ষেত্রে কিছু সময় আগেই এই শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজিএম অনির্বাণ দাস, তিনি কিন্তু তাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন। এবং সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে যে বিরলতম নয়, সিবিআইয়ের তরফ থেকে বারবার, আজকেও কিন্তু সাজা ঘোষণার আগে প্রথম যখন শুনানি পর্ব শুরু হয়, সেই সময় সিবিআইয়ের তরফের যারা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু জোরালো সওয়াল করেন এবং বিচারকের দৃষ্টি আকর্ষণ করে তারা যে মরিয়া চেষ্টা করেছেন যে সঞ্জয় রায়ের যাতে সবথেকে সর্বোচ্চ সাজা হয়, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা হয়, এবং সেই বিষয়টা তুলে ধরার ক্ষেত্রে তারা কিন্তু এই ঘটনাকে, অন ডিউটি একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তাকে যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের, আমি তোমার কাছে আসছি, আমার সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হয়েছে যে সঞ্জয় রায়কে, সেই সঞ্জয় রায়ের দিদি, তিনি কি বলছেন TV9 বাংলায়, তার প্রথম প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বিচারক যেটা ঠিক মনে করবে উনি তো সেটাই করবেন। আর এইটা তো ফার্স্ট ডে থেকেই ঠিক হয়েছিল, একজনই দোষী, একজনকেই দেখানো হলো, আর থেকে সামনে আসলো না। যদি একজনের পক্ষে সম্ভব না, তাহলে এর পিছনে অনেক কেউ আছে। ও দোষী, ওকে শাস্তি পেতে ঠিক আছে, কিন্তু ওর পিছনে বিচারটা তাকেও তো শাস্তি পাওয়া দরকার না। আপনাদের শোনালাম সঞ্জয় রায়, তার দিদির প্রথম প্রতিক্রিয়া। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। শিয়ালদা আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই ফাঁসি নয়, দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানাও নির্দেশ দিয়েছে আদালত। অনাদায় আরও 5 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানাচ্ছে TV9 বাংলা। একদম শুরু থেকে যে ঘটনার যে নির্দেশের লাইভ আপডেট আপনাদের প্রত্যেকে মুহূর্তে জানাচ্ছে। মৃত্যুদণ্ড নয়, তিলোত্তমা ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা কথা ঘোষণা করেছে শিয়ালদা আদালত। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকবাবু, আদালতের এই নির্দেশ, সেই নির্দেশের পর আপনার কি প্রতিক্রিয়া, এবং শুধু আপনার নয়, এই যে চিকিৎসক ফ্র্যাটার্নিটি তারাই বা কি মনে করছে? দেখুন, সবেমাত্র রায় ঘোষিত হয়েছে। প্রায় বিগত 5.5 মাস ধরে আমরা এই রায়ের দিকে তাকিয়েছিলাম এবং সেখানে আমরা শুনতে পেলাম, যদিও আমরা রায়টা এখনো হাতে পাইনি, জাজমেন্টটা হাতে পেলে আরো বিশদে বলতে পারবো, উকিলদের সঙ্গে পরামর্শ করে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে। কিন্তু যে মৃত্যুর পরে শুধু একটি হিয়ারিং এর পরেই কলকাতা হাইকোর্ট CBI কে তার তদন্তভার স্থানান্তরিত করে, এবং এপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট সুমোটো যে মামলার শুনানি করে, সেই মামলার চলাকালীন যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে যে অন্যান্য বিচারপতিরা ছিল, তারা বলে যে চমকে দেওয়ার মতো ঘটনা, তাদের 30 বছরের কর্মজীবন তারা এরকম ঘটনা দেখেনি। সেই ঘটনা যে কি করে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয়, সেটা কিন্তু আমরা সকলেই আশ্চর্য। ডক্টর চাকি, আমি শুভজিৎ বলছি, আমি বাইরে আছি এই মুহূর্তে, শিয়ালদা কোর্টের বাইরেই আছি। আমজনতার সঙ্গে কথা হচ্ছিল, বা একটু যারা আইন কানুন নিয়ে ওয়াকিবহল তাদের অনেকের সঙ্গেই কথা হচ্ছিল। অনেকে প্রশ্ন তুললেন, ভিসারা রিপোর্ট আসার আগে ট্রায়ালটা শুরু হয় কি করে? সরাসরি আপনি চিকিৎসক, আপনার কাছে প্রশ্ন, এই ধরনের তদন্তের ক্ষেত্রে যেখানে কোনো রকম প্রত্যক্ষদর্শী নেই, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তদন্ত করতে হয়, ভিসেরা রিপোর্ট এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ভিসেরা রিপোর্ট, তারপরে হচ্ছে ওনার যে স্টমাকের মধ্যে পাকস্থলীতে যে খাদ্যের অংশটুকু পাওয়া গেছিল তার রিপোর্ট, সেইগুলো থেকে কিন্তু মৃত্যুর সময় এবং আরো কিছু আনুষঙ্গিক জিনিসপত্র জানা যায়। আমরা অলরেডি জানি যে DNA রিপোর্টে বেশ কিছু ব্যক্তির, অন্যান্য ব্যক্তির তাদের DNA পাওয়া গেছে, একজন মহিলা, এবং তাছাড়াও অন্যান্য 2-3 ব্যক্তির পাওয়া গেছে। CFSL এর রিপোর্টে আনডিসক্রাইবড ক্রাইম সিন, এবং তাছাড়াও পরতে প্রচুর দরদ কিন্তু আমরা এটার মধ্যে দেখতে পেয়েছি, যেই নিয়ে এই অভয়া বা তিলোত্তমার মা বাবা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। খুব তাড়াতাড়ি সেখানে শুনানি হবে এবং আশা করছি যে এই বিচারই শেষ নয়, আমরা আগামী দিনে সম্পূর্ণ বিচার করে অভয়া বিচার পাবে, এবং সঞ্জয় রায় যে অসংখ্য ধন্যবাদ ডক্টর চাকি, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি চলে যাবে আমার সহকর্মী প্রসেনজিতের কাছে। প্রসেনজিতের সঙ্গে এই মুহূর্তে মাটিগাড়ার যে নাবালিকা, সেই নাবালিকার পরিবার রয়েছে। প্রসেনজিৎ, একটু তাদের সঙ্গে কথা বলে জানতে চাইবে প্লিজ, যে আজকে সঞ্জয় রায়ের ক্ষেত্রে আদালত যে সাজা শোনালো, সেই সাজা শোনার পর তাদের কি প্রতিক্রিয়া? একদম, আমার সঙ্গে মা আছেন, সেই মা আছেন মাটিগাড়া নির্যাতিতার যে কিশোরী নাবালিকা যে ধর্ষিত হয়ে খুন হয়েছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু মামলাটিকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস আখ্যা দিয়ে ফাঁসির সাজা হয়েছিল আসামির, কিন্তু ফাঁসি এখনো কার্যকর হয়নি। আপনি আজকে সকাল থেকে টিভিতে চোখ রেখেছিলেন, বলছিলেন রায় শুনে সন্তুষ্ট তিলোত্তমার ক্ষেত্রে? না, এটা কেন এত বড় কাণ্ড হয়েছে, এটা যাবজ্জীবন না, একে ফাঁসি হইতে লাগছে, তাও সঙ্গে সঙ্গে। এত দিন পর এটা হয়েছে, এখন যাবজ্জীবন মানবে? তিলোত্তমার মা মানবে? আমি তো মানব না। আমার মেয়ের ক্ষেত্রে ফাঁসি বডি হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেইটা হয় না। হাইকোর্টে কি হয়েছে হয় নাই আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই। আজকেই গেছিলাম আমি কমিশনার অফিস, ওইখানে থেকে আজকে জানতে পারলাম যে আজকে হাইকোর্টে একটা ছিল মেয়ের, আমার মেয়ের আজকে একটা ডেট ছিল। তাও আমরা জানলে পরে তো আমরা হাইকোর্টে যাইতাম খোঁজ নিতে। হ্যাঁ, আর আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমার মেয়ের কিচ্ছু না হইলে হাইকোর্টের থেকে আমি কিছু জানতে না পারলে আমি অনশনে থাকবো। তোমার বাবা মাকে কি বলবেন আজকে এই যে রায় হলো? আমি এইটাই বলতে চাই, এই নিয়ে